ফিফা কংগ্রেস থেকে সুখবর নিয়ে ফিরলেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। বাংলাদেশে আসবেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো, দিয়েছেন সহযোগিতা বাড়ানোর আশ্বাস। শেষ হলো উৎকণ্ঠার ৩ ঘন্টা। বৈরী আবহাওয়ায় ফুটবলারদের নিয়ে কলকাতায় চলে যাওয়া ফ্লাইট ফিরল ঢাকায়। বিমানবন্দরে হাসি খুশি ফুটবলার ও কোচিং স্টাফরা। বিসিবির প্রস্তাবে রাজি পিসিবি। দুবাইয়ে ফারুক মহসিনের বৈঠক। ৫ টি-20-র বদলে হবে ৩ ম্যাচ। মন্ত্রণালয়ের পরামর্শ উপেক্ষা করে খেলা লাহোরে। শারজায় কাল বাংলাদেশের মান বাঁচানোর লড়াই। আধিপত্য রেখেই জিততে চায় লাল সবুজ। প্রথমবার কোনো টেস্ট খেলুড়ে দেশকে সিরিজ হারানোর স্বপ্নে বিভোর আমিরাত। এবং পিএসএল খেলার উত্তেজনায় বাসায় পাসপোর্ট রেখেই বিমানবন্দরে মিরাজ। বিব্রতকর ৪০ মিনিট পর হাতে পেলেন ডকুমেন্টস। সাকিবের সঙ্গে খেলতে মুখিয়ে অলরাউন্ডার। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই জানাবো ফুটবলের খবর। কক্সবাজারে ফিফা সেন্টার ফর এক্সেলেন্সের ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনের সময় বাংলাদেশ সফর করবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো। প্যারাগুয়েতে ফিফা কংগ্রেস থেকে ফিরে সময় সংবাদে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এছাড়াও ফুটবল ফেডারেশনের ওপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ইনফ্যান্তিনো আশ্বাস দিয়েছেন সহযোগিতা বাড়ানোর। এই জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি। ফিফার কংগ্রেসে বুক উঁচিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল। প্যারাগুয়েতে একান্তে কথা বলেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর সঙ্গে। তুলে ধরেছেন লাল সবুজ ফুটবলের সাম্প্রতিক অবস্থান। সম্প্রতি খবর আসে বাংলাদেশে আসছেন ফিফা সভাপতি। ল্যাতিন আমেরিকা থেকে সে নিশ্চয়তা নিয়ে ফিরেছেন বাফুফে সভাপতি। ফিফার অর্থায়নে কক্সবাজারে হচ্ছে সেন্টার অফ এক্সিলেন্স। সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন কিংবা উদ্বোধনে সশরীরে উপস্থিত থাকার নিশ্চয়তা দিয়েছেন ইনফ্যান্তিনো। ফিফা এলিট ট্রেনিং সেন্টার প্রজেক্টটা কিন্তু এখনো স্টলড আছে। আমরা কক্সবাজারে এখনো জমি সংগ্রহ করতে পারি নাই, তাই কাজ শুরু করতে পারি নাই। তো ফিফা প্রেসিডেন্ট অপেক্ষায় আছে যে এরকম একটা ফিফা প্রজেক্ট ফরওয়ার্ড প্রোগ্রামের আন্ডারে যদি আমরা শুরু করতে পারি, তাহলে তখন ওপেনিং সেরেমনি বলেন, গ্রাউন্ড ব্রেকিং সেরেমনি বলেন, বা গভর্নমেন্টের সাথে একটা নেগোসিয়েশন বা চুক্তি সাইনিং, ফিফা প্রেসিডেন্ট ইজ রেডি টু কাম। মোট ৩টি বিষয়ে সরাসরি কথা হয়েছে ফিফা এবং বাফুফে সভাপতির মাঝে। একটি বাফুফের আর্থিক নিষেধাজ্ঞা উঠে যাওয়া, অপরটি গঠনতন্ত্র এবং ডেভেলপমেন্ট। স্বল্প সময়ের দায়িত্বে বাফুফের উপর থেকে ফিফার আর্থিক নিষেধাজ্ঞা তুলে নিতে সক্ষম হয়েছেন তাবিথ। এজন্য পেয়েছেন ফিফা সভাপতির অভিনন্দন। পাশাপাশি আশ্বাস দিয়েছেন ডেভেলপমেন্ট খাতে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে ফিফার রিস্ট্রিক্টেড ফাইন্যান্স থেকে উঠে আসছে, এটার ব্যাপারে তারা খুবই খুশি। অ্যান্ড দে ফিল যে ফুটবল ডেভেলপমেন্টে একটা বড় ধাপে আমরা আগায় গেছি। সেকেন্ড পয়েন্ট এসে আমাকে মনে করাই দিল যে বাংলাদেশের নতুন গঠনতন্ত্র বা স্ট্যাচুটস, ওইটার যে একটা ডেডলাইন আমরা নিজেরাই দিয়েছিলাম এই বছরের ভিতরে আমরা করতে চাই, সেটার ব্যাপারে সে খোঁজখবর নিল যে আমরা অন টার্গেট আছে কি না। বাংলাদেশ থেকে আমরা যেন ফিফার, এখন সিন্স আমার রিস্ট্রিকশনের নাই, আমরা যেন ফিফার বিভিন্ন প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করি, প্রজেক্টের মাধ্যমে যেন আমরা আমাদের দেশে যা লাগবে সেই কেস টু কেস বেসিসে যত সহযোগিতা নিতে পারি ফিফা থেকে যেন আমরা নিয়ে নিই। মেম্বার অ্যাসোসিয়েশন হিসেবে ফিফা থেকে একটি নির্দিষ্ট বরাদ্দ পায় ফুটবল ফেডারেশন। ফিফা সভাপতির এই আশ্বাসে প্রজেক্ট বেসিসে আরো বেশি বরাদ্দ পাওয়ার দ্বার উন্মোচন হলো বাফুফের। ফিফার অনেক ছোট ছোট বাজেট। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। আমার সরকারের সাথে আমি এবারে ক্রিকেট প্রসঙ্গ। বিসিবির প্রস্তাবে রাজি পাকিস্তান ক্রিকেট বোর্ড। ৫ ম্যাচের পরিবর্তে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট দল। সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে লাহোরে। দুই বোর্ডের প্রধান দুবাইয়ে গতকাল এক মিটিং করেন, যেখানে আনুষ্ঠানিকভাবে কথা বলা হয় এই বিষয়ে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে আলোচনা করতেই আরব আমিরাতে যান বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এই মিটিংয়ের সময় উপস্থিত ছিলেন বিসিবি ক্রিকেট অপারেশনসের প্রধান নাজমুল আবেদিন ফাহিমও। বাংলাদেশের ক্রিকেটাররা ৩১ মের মধ্যে পাকিস্তানের লাহোরে ৩ ম্যাচ খেলে দেশে ফিরে আসতে চান। বাংলাদেশ সরকার থেকে পরামর্শ দেওয়া হয়েছিল সীমান্তবর্তী কোনো ভেন্যুতে ম্যাচ না খেলতে। তারপরও ম্যাচ ৩টি অনুষ্ঠিত হবে লাহোরে, তবে এখনও সূচি চূড়ান্ত হয়নি। এর আগে ভারত পাকিস্তান সংঘাতের পর ৫ ম্যাচের জন্য পরিবর্তিত সূচি প্রকাশ করে পিসিবি। সেই সূচি অনুযায়ী আগামী ২৭ মে শুরু হওয়ার কথা ছিল সিরিজ। তবে বাংলাদেশের ক্রিকেটাররা ঈদের আগেই দেশে ফিরতে চান বলেই জানা গেছে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক্সট্রা ম্যাচটা খেলতে নামছে বাংলাদেশ। তবে শারজার এই তৃতীয় টি-20 হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। 2 ম্যাচ শেষে 1-1 সমতায় দুদল। যে কোনো মূল্যে সিরিজ হার এড়াতে চায় লিটন দাসের দল। বোলিং ফিল্ডিংয়ের হাস্যকর ভুলগুলো শুধরে ঘুরে দাঁড়াতে মরিয়া সফররতরা। অন্যদিকে ঐতিহাসিক জয়ের পর উজ্জীবিত ইউএই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। এদিকে শুধু দুর্বল আমিরাতের বিপক্ষে প্রথম হার বলেই নয়, শারজার দ্বিতীয় ম্যাচে টাইগারদের নিবেদন নিয়েও উঠছে প্রশ্ন। যাচ্ছে তাই ফিল্ডিং, বোলারদের মেধার অভাব থাকলেও শিশিরের দোহাই অধিনায়ক লিটন কুমার দাসের। নিশ্চিত জয়ের পথে থাকার পরেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এমন হার মেনে নিতে পারছেন না টাইগার ভক্তরা। বোলার আর ফিল্ডারদের দায়িত্বহীন আচরণে ক্ষুব্ধ তারা। প্রত্যাশা করছেন শেষ ম্যাচ জিতে সিরিজটা নিশ্চিত করবে লিটনের দল। বাংলাদেশ অনেক ভালো খেলছে, কিন্তু বাংলাদেশে এটা ছিল ব্যাড লাক। সেই কারণে বাংলাদেশ আজকে ম্যাচটা জিততে পারে নাই। লাস্ট ওভারে নো বল দিতেছে, ওয়াইড দিতেছে, ফিল্ডিং মিস হইতেছে। আসলে ম্যাচ এটা পুরো ম্যাচ আমাদের হাতে ছিল। ক্যাপ্টেন্সির পুরো দায়িত্ব ভুল ছিল, কারণ এখানে ক্যাপ্টেন্সি আমি ফলো করছিলাম, লিটন যা বলতেছে ওরা শুনতেছে না। আবার শান্ত ডিরেকশন দিচ্ছে, আবার জাকের আলী অনেক ডিরেকশন দিচ্ছে, কাউকে এখানে উঠাচ্ছে, কাউকে নামাচ্ছে। প্রথম দিকে বেশি উইকেট যদি নিতে পারতো তাহলে হয়তো ম্যাচটা জেতার সম্ভাবনা বেশি থাকতো। আমাদের ব্যাড লাক, আমরা আজকে জিতার ম্যাচটা আমরা হেরে গেছি। যেভাবে ব্যাটসম্যানরা ফর্মে ছিল, আমাদের ফিল্ডিং লাইনটা খুব বাজে ছিল, বিশেষ করে বোলার লাস্ট 2 ওভারটা, যেটা বিশেষ করে আমি দায়ী করব যে নো বল, হোয়াইট বল, এটা কিন্তু খুব যেখানে ম্যাচকে ব্যাক করা যেত ঠিক সেই টাইমে আমাদের ফিল্ডার খুব বাজে একটা অবস্থা করছে। ক্রিকেটের আরও খবর জানাবো। পাকিস্তান সুপার লিগ নিয়ে বেশ উচ্ছ্বসিত মেহেদী হাসান মিরাজ। পিএসএলে সাদা বলে খেলার সুযোগ কাজে লাগিয়ে টি-20 ফরম্যাটে লাইমলাইটে আসতে চান তিনি। লাহোর কালান্দার্সের হয়ে দীর্ঘদিন পর সাকিব আল হাসানের সঙ্গে মাঠে নামতে মুখিয়ে আছেন এই অলরাউন্ডার। এদিকে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে পাসপোর্ট ছাড়া বিমানবন্দরে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় মিরাজকে। পাকিস্তান সুপার লিগ খেলতে বিমানবন্দরে হাজির, অথচ সঙ্গে আনেননি পাসপোর্ট। এমনই এক অবাক করা কাণ্ড ঘটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পিএসএল নিয়ে কতটা এক্সাইটেড তিনি সেটা স্পষ্ট। অবশেষে আধা ঘন্টা অপেক্ষার পর পাসপোর্ট হাতে পেয়ে লাহোরের বিমান ধরেন মিরাজ। নতুন অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে আছেন 27 বছর বয়সী এই ক্রিকেটার। পিএসএল এ সুযোগটা কাজে লাগিয়ে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে স্কোয়াডে না থাকার আক্ষেপ ঘোচাতে চান এই অলরাউন্ডার। টি-20তে স্কোয়াডে থাকলে আমি তো পিএসএল খেলতে যেতে পারতাম না, সো আমার জন্য একটা অপরচুনিটি তৈরি হয়েছে। বাট আমি এটা পজিটিভলি নিচ্ছি, অনেক এক্সাইটেড যে পিএসএল এর মতন এরকম একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এবং যেখানে কোয়ার্টার ফাইনাল খেলা। সো অবশ্যই যদি পারফর্ম করতে পারি, ম্যাচ জিতাতে পারি, টিম রেজাল্ট করে, দিন শেষে খুবই ভালো লাগে। হঠাৎ পিএসএল এ ডাক পাওয়ার পরই লাল বল রেখে সাদা বল নিয়ে প্রস্তুতি শুরু করেন মিরাজ। দেশ ছাড়ার আগে অনুশীলনে পর্যাপ্ত সুযোগ না পেলেও পাকিস্তানের লাহোর কালান্দার্সের সঙ্গে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েই মাঠে নামতে চান তিনি। 2টা দিন খুব ভালো প্র্যাকটিস করেছি। প্রথম 3টা দিন তো আমি রেড বলে প্র্যাকটিস করেছি। যখন শুনেছি যে পিএসএল খেলতে যাব, তখন 1টা দিন প্র্যাকটিস করার চেষ্টা করেছি, আর সাদা বল নিয়ে ব্যাটিং করেছি, বোলিং করেছি। প্রিপারেশনটা ভালো হয়েছে। এখন ওখানে যেও প্র্যাকটিস করবো, প্রিপারেশন নিতে পারবো, টিমের সাথে অ্যাডজাস্ট হবে। যে প্লেয়ার হিসেবে আমরা যখন হারি তখন তো সবারই খারাপ লাগে, আর প্লেয়াররাও ওদেরও খারাপ লেগেছে। যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ আছে, প্রিপারেশন নিচ্ছে, সবাইকে অপরচুনিটি দিচ্ছে খেলানোর জন্য। আর আমার কাছে মনে হয় যে অপরচুনিটিটা সবাই কাজে লাগানোটা খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে দেখেন যে কিছু প্লেয়ার অনেক দিন পর টিমে এসে অ্যাডজাস্ট করাটা, যে টিমের সাথেই খেলা হোক না কেন, অ্যাডজাস্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। সো আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি সবাই অ্যাডজাস্ট করতে পারবে। পিএসএল এ একই ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন সাকিব আল হাসানও। দীর্ঘদিন পর সতীর্থর সঙ্গে খেলতে মুখিয়ে আছেন মিরাজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবারে নিউজিল্যান্ডে এ দলের বাংলাদেশ সফরের খবর। শেষের শুরুর অপেক্ষায় এ দলের সিরিজ। দ্বিতীয় 4 দিনের ম্যাচে বুধবার কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। সিরিজ বাঁচাতে জয় ভিন্ন পথ খোলা নেই নুরুল হাসান সোহানদের সামনে। স্বাগতিকদের দুশ্চিন্তা, দলে পর্যাপ্ত ব্যাটসম্যানের অভাব। হোম অফ ক্রিকেটে খেলা শুরু হবে সকাল 9:30টায়। স্টেডিয়ামের 5 নম্বর গেট দিয়ে ঢুকে বিনামূল্যে এই ম্যাচ দেখতে পাবেন দর্শকরা। সিলেটের সঙ্গে মিরপুরের উইকেটের পার্থক্যটা অনেক। এতদিন লাক্কাতুরায় মানিয়ে নেয়া নিউজিল্যান্ড এ দলের জন্য তাই দ্বিতীয় 4 দিনের ম্যাচে বড় পরীক্ষাটা উইকেটের সঙ্গে।
ওয়ানডে সিরিজ হারা ব্ল্যাক ক্যাপস অন্তত 0 হাতে দেশে ফিরতে না চাইলে এই ম্যাচে ঠেকাতে হবে পরাজয়। ম্যাচের একদিন আগেও তাই বেশ সিরিয়াস অনুশীলনে অতিথিরা। নেট সেশনে গুরুত্ব পেয়েছে স্পিনিং বোলিং। অন্যদিকে একই দিনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ এ দলও। সিলেটে প্রথম 4 দিনের ম্যাচে যেভাবে হেরেছে সোহান বাহিনী, তাতে টেস্ট ক্রিকেটে লাল সবুজের সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। হাতে থাকা ম্যাচে ব্যাটিং ধস, দ্বিতীয় ম্যাচেও দুশ্চিন্তার কারণ এ দলের ব্যাটিং লাইন আপ। ন্যাশনাল টিম খেলছে, এ টিম খেলছে, ইমাজিন খেলা হচ্ছে, সো ওইখানে প্লেয়ার দিতে হচ্ছে এখানে। সো সেই কারণে হয়তো কিছু অলরাউন্ডারের স্বল্পতা আমাদের এ টিমে আছে। সো এটা আমরাও সেই ইয়েটা ফিল করছি যে আমাদের 6 নম্বর ব্যাটসম্যানের পরে আর ব্যাটসম্যান টিমের মধ্যে থাকে না। সো সেই অনুযায়ী আমাদের ওইভাবে প্রস্তুতি নিতে হয়। জাতীয় দল আর ইমার্জিংয়ের সিরিজ থাকায় ব্যাটসম্যান সংকট হলেও এই ব্যস্ততাকে ইতিবাচকভাবেই নিচ্ছেন বাবুল। দেশের পাইপলাইন সমৃদ্ধে এ দলের সিরিজ আরও বেশি বাড়ানোর পরামর্শ এই লোকাল কোচের। এই টিমটা এরকম একটা টিম যে ন্যাশনাল টিমের যে জায়গাগুলো ফিল আপ করার জায়গা। সো আপনি 1-2 মানে 1 থেকে 11 পর্যন্ত যতগুলো জায়গা আছে, যখনই ফিল আপ হবে ওই জায়গাগুলো আপনি এ টিম থেকে প্লেয়ার নেবে। এই টিমের খেলাগুলো এত খেলতে হবে যে রেডি থাকে, যাতে প্লেয়ারগুলো যে আজকে এর জায়গায় এরকম যাতে নিয়ে নিতে পারে। হোম অফ ক্রিকেটের 4 দিনের এই ম্যাচ বিনামূল্যে দেখতে পারবেন দর্শকরা। স্টেডিয়ামের 5 নম্বর গেট ম্যাচের 4 দিনই উন্মুক্ত থাকবে সবার জন্য। যদিও খেলা দেখতে হলে ক্রিকেট বোর্ডের সুনির্দিষ্ট কিছু নির্দেশনা মেনে চলতে হবে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। জিতলেই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত, এমন সমীকরণ নিয়ে বোর্নমাউথের বিপক্ষে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। এতিহাদে ম্যাচ শুরু হবে রাত 1টায়। 36 ম্যাচে 65 পয়েন্ট নিয়ে টেবিলে 6 নম্বরে রয়েছে সিটিজেনরা। বাকি 2 ম্যাচে 2 পয়েন্ট পেলেই যাদের নিশ্চিত হবে 2025-26 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ। ইউরোপা লিগের চ্যাম্পিয়ন সহ এবার ইংল্যান্ড থেকে মর্যাদার এই আসরে সুযোগ পাবে 6 দল। তাই তো বোর্নমাউথের বিপক্ষে হারলেও সুযোগ থাকবে ম্যান সিটির। যদিও সময়টা একেবারেই ভালো কাটছে না গার্দিওলার দলের। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে FA কাপের শিরোপা খোয়ানোর আগে লিগে পয়েন্ট হারাতে হয়েছে সাউদাম্পটনের কাছে। এই ম্যাচ দিয়ে এতিহাদে নিজের শেষ ম্যাচ খেলবেন ক্লাব কিংবদন্তি কেভিন ডি ব্রয়না। তাই তো জয় দিয়েই শেষটা রাঙানোর সংকল্প তার। পরিসংখ্যানও কথা বলছে ম্যান সিটির পক্ষে। এই পর্যন্ত 2 দলের 23 দেখায় মোটে 2 জয় রয়েছে বোর্নমাউথের। খেলার সময় আরও থাকছে। ব্রাজিলের কোচিং প্যানেলে যোগ দিতে আগ্রহ প্রকাশ কাকার। নিজের যোগ্যতার সার্টিফিকেট দিলেন গণমাধ্যমে। আঞ্চলিকটির পছন্দের তালিকায় শীর্ষে নেইমার। বার্সেলোনায় লিওনেল মেসির আইকনিক 10 নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি খুঁজে পেতে যাচ্ছে ফুটবল বিশ্ব। স্প্যানিশ ওয়ান্ডার বয় লামিন ইয়ামালকেই ধারণা করা হচ্ছে পরবর্তী মেসি হিসেবে। আগামী মৌসুম থেকেই আইকনিক নাম্বার 10 জার্সি পরে মাঠে নামবেন ইয়ামাল, এমন খবর প্রকাশ করেছে বেশ কিছু ইউরোপীয় গণমাধ্যম। বার্সেলোনায় সোনালি একটা সময় কাটিয়েছেন আর্জেন্টিন সুপারস্টার লিওনেল মেসি। বাপায়ের জাদুতে বুঁদ করেছেন ভক্তদের। আইকনিক 10 নম্বর জার্সিটা পরে পুরো দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন পারফরমেন্সের ঝলকে। তবে বার্সার সঙ্গে শেষটা তো একেবারেই অপ্রত্যাশিতভাবে হয়েছে লিওনেল মেসির। না চাইতেও চোখের জলে ভেসে বিদায় নিতে হয় প্রিয় বার্সেলোনা থেকে। এরপর থেকেই সেই 10 নম্বর জার্সির যোগ্য উত্তরসূরি খুঁজে যাচ্ছে বার্সেলোনা। 2008-09 মৌসুম থেকে 2021-22 পর্যন্ত এই জার্সি গায়ে কত শত রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন মেসি। এই জার্সি পরেই নিজেকে নিয়ে গেছেন সর্বকালের অন্যতম সেরাদের কাতারে। মেসির আগে এই জার্সির মালিক ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও। তার আগে হুয়ান রোমান রিকেলমে ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদো গায়ে জড়িয়েছেন এই 10 নম্বর জার্সিটাই। প্রত্যেকেই নিজেদের এই যাত্রায় হয়েছেন সফল। সে ধারাবাহিকতায় প্রত্যাশার চাপ বাড়ানো এই জার্সি গায়ে তুলে সফলতার চূড়ায় পৌঁছেছেন লিওনেল মেসিও। তবে ক্লাব ছাড়ার পর এই জার্সি উঠবে কার গায়ে, সেদিকেই তাকিয়েছিল পুরো দুনিয়া।
মেসির বার্সা ছাড়ার পর ধারণা করা হচ্ছিল আনসু ফাতি হতে যাচ্ছেন মেসির যোগ্য উত্তরসূরি, তবে ভাগ্য সহায় হয়নি তার। কিংবদন্তির এই জার্সি গায়ে তুলে প্রত্যাশা পূরণে ব্যর্থ হন তিনি। এবার মেসির উত্তরসূরি খুঁজে পেয়েছে বার্সেলোনা। 17 বছর বয়সী লামিন ইয়ামালকে LM10 এর সঙ্গে তুলনা করা হয় হরহামেশাই। আইকনিক 10 নম্বর জার্সির জন্য এই ওয়ান্ডার কিডকেই ধারণা করা হচ্ছে যোগ্য উত্তরসূরি হিসেবে। ইউরোপিয়ান গণমাধ্যমেও গুঞ্জন বার্সা নাকি খুঁজে পেয়েছে নতুন মেসিকে। মাত্র 17 বছর বয়সে পারফরমেন্স আর অর্জনে লামিন ইয়ামালকেই এই জার্সির জন্য যোগ্য ভাবা হচ্ছে। গুঞ্জন আছে আগামী মৌসুম থেকে 10 নম্বর জার্সি পরে মাঠে দেখা যাবে এই স্প্যানিশ ইয়াংস্টারকে। ইয়ামালকে কেনই বা ভাবা হবে না মেসির যোগ্য উত্তরসূরি? মাত্র 17 বছর বয়সে এই স্প্যানিশ কিড যা করেছেন তাতে তাক লেগে গেছে পুরো ফুটবল বিশ্বে। স্পেনের হয়ে জিতেছেন ইউরো, বার্সার হয়ে জিতেছেন স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে, লা লিগা শিরোপা। চলতি মৌসুমে 54 ম্যাচে করেছেন 18টি গোলও, সহায়তা করেছেন 25টিতে। শুধু তাই নয়, ইয়ামালকে ব্যালন ডিওরের তালিকায়ও দেখে ফেলেছেন তার ভক্তরা। তাজিন খন্দকার, সময় সংবাদ। ক্লাবের টানা ব্যর্থতায় আল নাসর ছাড়ছেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরব ছেড়ে CR7 এর নতুন ঠিকানা ব্রাজিল, এমন খবরই প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। তাদের দাবি, ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন ক্রিস্টিয়ানো। রনের নতুন ক্লাব হিসেবে বোতাফোগোর নাম আসছে আলোচনায়। ক্রিস্টিয়ানো এক আবেগ, এক বিপ্লবের নাম, যে জাদুর মায়ায় গেল 2 দশকের বেশি তাবৎ ফুটবল দুনিয়া। কিন্তু নক্ষত্রেরও তো পতন হয়, বয়সের ভারে রোনালদো এখন নুজো। ইউরোপের পার্টস চুকিয়ে 2023 সালে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদির অখ্যাত ক্লাব আল নাসরে পাড়ি জমান CR7। তারপর ইতিহাস, সৌদি প্রো লিগ উঠে আসে আলোচনায়। ক্রিস্টিয়ানোকে দেখেই এই লিগে নাম লেখান বিশ্ব ফুটবলের কত তারকা। কিন্তু রোনালদোকে নিয়েও আল নাসরের অর্জন যৎসামান্য। জিতেছে মোটে একটা ট্রফি, আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপ। অথচ এই সময় 107 ম্যাচে 97 গোল করেছেন পর্তুগিজ বরপুত্র। ক্লাবের সঙ্গে 30 জুন পর্যন্ত চুক্তি আছে রোনালদোর। তবে আল নাসর চাইলেও গুঞ্জন ক্রিস্টিয়ানো নাকি আর চুক্তির মেয়াদ বাড়াতে চাচ্ছেন না। তখন থেকেই আলোচনায় কোথায় হবে রোনালদোর পরবর্তী গন্তব্য। বড় বোমাটা ফাটিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা। তারা বলছে ব্রাজিলই হচ্ছে রোনালদোর নতুন ঠিকানা। ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে সেলেসাও একটি ক্লাবের কাছ থেকে নাকি লোভনীয় প্রস্তাব পেয়েছেন ক্রিস্টিয়ানো। এবারে ক্লাব বিশ্বকাপে ব্রাজিল থেকে অংশ নেবে 4 দল: ফ্লুমিনেন্স, ফ্লামেঙ্গো, পালমেইরাস আর বোতাফোগো। তবে ক্রিস্টিয়ানোর নতুন ঠিকানা হিসেবে জোরে সোরেই আসছে বোতাফোগোর নামই। যুক্তরাষ্ট্রে 14 জন শুরু হওয়া ক্লাব বিশ্বকাপ শেষ হবে 13 জুলাই। প্রশ্ন আসতেই পারে, কেন ব্রাজিলকে বেছে নিলেন ক্রিস্টিয়ানো? সেই উত্তরই মেলানো যাক। রোনালদো আগেই জানিয়েছিলেন প্রতিযোগিতামূলক ফুটবলে 1000 গোল না করে থামছেন না তিনি। এশিয়া কিংবা ইউরোপের তুলনায় ব্রাজিলের লিগগুলোতে গোল হয় অনেক বেশি। ব্রাজিলের ভাষাও পর্তুগিজ, সঙ্গে বোতাফোগোর আগ্রহ তো আছেই। গুঞ্জন এখন অনেকটাই বাস্তবে রূপ পেয়েছে রোনালদো ইস্যুতে বোতাফোগোর কোচ রেনাতো পাভিয়ারের ইতিবাচক মন্তব্যে। তবে তিনি এও জানান, এর উত্তর কেবলই ক্লাবটির মার্কিন মালিক জন টেক্সটরই দিতে পারবেন। সব মিলে শেষ পর্যন্ত রোনালদোর ভবিষ্যৎ গন্তব্য কোথায় তা জানতে আরও কিছুটা সময় অপেক্ষায় থাকতেই হচ্ছে। মাহবুব রিমন, সময় সংবাদ। দায়িত্ব নেয়ার প্রায় 7 মাস পর প্রথম বার্ষিক সাধারণ সভা করবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আগামী 17 থেকে 20 জুলাই সিঙ্গাপুরে হবে সভাটি। এশিয়া কাপ ও ভারত পাকিস্তান ভবিষ্যৎ ম্যাচ প্রসঙ্গ থাকবে এজিএম এর গুরুত্বপূর্ণ এজেন্ডা। অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফরম্যাট T20 করার বিষয়েও হতে পারে সিদ্ধান্ত। এছাড়া ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে 2 বল ব্যবহার নিয়েও সিদ্ধান্ত আসতে পারে ওই এজিএমে। এছাড়াও আরও বেশ কিছু বিষয়ে আলোচনা হবে এজিএমে। ভারত পাকিস্তান সংঘাত বন্ধ হয়েছিল IPL PSL, এর প্রভাব যে পড়বে দুদেশের আন্তর্জাতিক ক্রিকেটে সেটাও ছিল প্রত্যাশিত। ভারতের এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের গুঞ্জন, দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না বহুদিন ধরে। তবে 2 পরাশক্তির ম্যাচ যে হয় ব্লকবাস্টার, লাভও হয় অনেক বেশি। তাই এবার সমস্যা সমাধানের পথ খোঁজার দায়িত্ব জয় শাহর কাঁধে। 2012-13 সালের পর আর কোনো বাইলেটারাল সিরিজ খেলেনি ভারত পাকিস্তান। মাঝে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে আলোচনা চাউর হলেও গুঞ্জন তখন বাধা ছিলেন জয় শাহ।
আর পেহেলগাম হামলার পর তো সিরিজ না খেলার কথা সাফ জানিয়ে দেয় বিসিসিআই। এশিয়া কাপ ছাড়াও কোনো আইসিসি ইভেন্টই মুখোমুখি হতে চায় না দুদেশ। এশিয়া কাপের পর ভারতে আবার টি-20 বিশ্বকাপ। আইসিসির দায়িত্ব নেয়ার পর জয়সার প্রথম সভায় তাই গুরুত্বপূর্ণ এজেন্ডা এই দুই ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ পরিকল্পনা। গেল বছরের ডিসেম্বরে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেন জয় শাহ। এরপর বড় ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও ভারতের চাওয়ায় পাকিস্তানের টুর্নামেন্ট হয়েছে হাইব্রিড মডেলে। গণমাধ্যমের খবর, দায়িত্ব নেয়ার প্রায় 7 মাস পর জয় শাহর প্রথম বার্ষিক সভার তারিখ চূড়ান্ত হয়েছে। আগামী 17 থেকে 20 জুলাই ভারত পাকিস্তানের ভবিষ্যৎ ম্যাচ সহ নানা ইস্যু নিয়ে সভাটি হবে সিঙ্গাপুরে। যুব বিশ্বকাপকে আরও জনপ্রিয় করার পরিকল্পনা করছে আইসিসি। এজিএমে অনূর্ধ্ব-19 দলের মেগা আসর ওয়ানডের বদলে টি-20 ফরম্যাট করা নিয়ে আলোচনা করবে সব বোর্ড কর্তারা। ওয়ানডেতে এক ইনিংসে 2 বল ব্যবহার আইনেও পরিবর্তন করার দাবি উঠেছে। আগের নিয়ম অনুযায়ী এক ইনিংসে 2 প্রান্ত থেকে 2 বল ব্যবহারের নিয়ম পরিবর্তন করে ইনিংসের 25 ওভার পর্যন্ত 2 প্রান্ত থেকে 2 বল, বোলারদের রিভার্স সুইংয়ের কথা ভেবে বাকি 25 ওভারে 1 বল ব্যবহারের সুপারিশ নিয়েও হবে আলোচনা। এছাড়া টেস্ট ক্রিকেটে দিনে 90 ওভার পূর্ণ করার জন্য প্রতি ওভারের মাঝে 1 মিনিট সময় বরাদ্দ করার নিয়ম চালু করার বিষয়টিও আছে এজেন্ডায়। আফগানিস্তান নারী ক্রিকেটারদের নিজ দেশে নিরাপদে খেলায় অংশগ্রহণ করার ব্যবস্থা করার জন্য আইসিসির কাছে দীর্ঘদিন ধরে আবেদন করছে একাধিক মানবাধিকার সংস্থা। এজিএমে এ নিয়েও হবে আলোচনা। এছাড়া আইসিসির ভবিষ্যৎ পরিকল্পনার নানা বিষয়গুলো উঠে আসবে বার্ষিক এই সভায়। তামিম হোসেন, সময় সংবাদ। এশিয়া কাপ থেকে ভারত নাম প্রত্যাহার করলে বিশাল অঙ্কের ক্ষতির মুখে পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির 165 থেকে 220 কোটি রুপি ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। শুধু তাই নয়, বিজ্ঞাপন, রেভিনিউ, দর্শক খরা থেকে শুরু করে এসিসির কাছ থেকে পাওয়া মিডিয়া রাইটসের 15% অর্থও পাবে না পিসিবি। ভারত পাকিস্তান যুদ্ধের জেরে নাজেহাল দুদেশের ক্রিকেট। দুদেশের পাল্টাপাল্টি হামলায় বন্ধ হয়ে যায় আইপিএল ও পিএসএল এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ। নতুন সূচিতে আবারও টুর্নামেন্ট মাঠে গড়ালেও নতুন করে ঝামেলায় পড়ার শঙ্কা রয়েছে দুদেশের ক্রিকেট নিয়ে। যুদ্ধের কারণে পাকিস্তানের সমালোচনা করে দেশটির বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ থেকে শুরু করে যে কোনো ধরনের টুর্নামেন্টে তাদের বিপক্ষে না খেলার হুঁশিয়ারি দিয়ে রাখে বিসিসিআই। সেই থেকেই শঙ্কা দেখা দেয় এশিয়া কাপ নিয়েও। এবার সেই শঙ্কায় মাথা চাড়া দিয়ে উঠল। এশিয়া কাপ থেকে নাকি নাম প্রত্যাহার করে নেবে ভারত। হঠাৎই এমন গুঞ্জন শোনা গেলেও তার কোনো ভিত্তি নেই বলেই ইতোমধ্যে জানিয়েছে বিসিসিআই। তবে এই দুদেশের রাজনৈতিক অস্থিরতার জেরে শেষ পর্যন্ত যদি মোড়ল বোর্ডটি অংশগ্রহণ না করে, সেক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে পিসিবির। সেক্ষেত্রে সংখ্যাটা হতে পারে 20 থেকে 26 মিলিয়ন ডলার, অর্থাৎ 165 থেকে 220 কোটি রুপি পর্যন্ত ক্ষতির মুখে পড়তে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মূলত আইসিসি ও এসিসির ইভেন্টগুলো থেকে ভারতের অংশগ্রহণ থেকে পাকিস্তান প্রতি চক্রে আনুমানিক 165 থেকে 220 কোটি রুপি আয় করে। ভারত এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করে নিলে এই পরিমাণ আর্থিক ক্ষতির মুখেই পড়বে পাকিস্তানের ক্রিকেট। শুধু আর্থিক ক্ষতিরই সম্মুখীন হবে না পাকিস্তান, একই সঙ্গে ভারত পাকিস্তান ম্যাচের রেকর্ড সংখ্যক দর্শক ও বিজ্ঞাপন রেভিনিউ থেকে বঞ্চিত হবে পিসিবি। এদিকে 2024 থেকে 2032 মধ্যে এশিয়া কাপের সম্প্রচার সত্ত্বেও সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়াকে 170 মিলিয়নে বিক্রি করা হয়েছে, যার একটি বড় অংশ ভারতের অংশগ্রহণের উপরই নির্ভর করবে। ভারত না খেললে রেভিনিউ কমে যাওয়ার পাশাপাশি এর প্রভাব পড়বে পিসিবির লাভের ওপর। কেননা এসিসির পূর্ণ সদস্যের দেশগুলোকে সম্প্রচার থেকে আয়ের 15% ভাগ দেয়া হয়, এমন খবরই প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এশিয়া কাপে ভারত অংশ না নিলে ক্ষতির মুখে পড়বে অন্যান্য দেশগুলো, বাংলাদেশ, শ্রীলঙ্কার মতো দেশগুলো, যার কারণে ক্ষতির মুখে পড়তে পারে। ভারতীয় দর্শক ও স্পন্সরদের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এই টুর্নামেন্ট ডিজিটাল রাইটস থেকেও আয় কমে যাবে। হাই প্রোফাইল খেলোয়াড়দের অনুপস্থিতি টুর্নামেন্টের জৌলস কমাবে বলে শঙ্কা রয়েছে। তাজিন খন্দকার, সময় সংবাদ। ব্রাজিল ফুটবল কনফেডারেশন চাইলে সেলেসাওদের কোচিং প্যানেলে যোগ দিতে চান রিকার্ডো কাকা। ও গ্লোবোকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এই আগ্রহের কথা জানান কিংবদন্তি ফুটবলার। 3টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা তিনি ভাগ করে নিতে চান কার্লো অ্যানচেলোত্তির সঙ্গে। তবে সেই সুযোগ তিনি পাবেন কিনা সেটা এখনও জানেন না কেউ। এদিকে দায়িত্ব নিয়েই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ডাগআউটে দাঁড়াতে হবে কার্লোকে, তাই আগে ভাগেই কাদের নিয়ে দল গড়বেন তার একটা তালিকা তিনি পাঠিয়ে দিয়েছেন সিবিএফকে। জানা গেছে ওই তালিকায় আছে নেইমারের নাম। কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিলে আসছেন, খবরটা চাউর হওয়ার পর থেকেই আলোচনা ছিল কারা হচ্ছেন তার রানিং মেট।
রিয়াল মাদ্রিদ থেকে নিজের সব সহকারীদের নিয়ে আসার কথা থাকলেও ছেলে ডেভিড অ্যানচেলত্তি আসবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। গুঞ্জন আছে আর সহকারী নয়, এবার নিজের কোচিং ক্যারিয়ার শুরু করতে চান ডেভিড। তাই বাবার সঙ্গে ব্রাজিলে নয়, তার পছন্দ ইউরোপ। ডেভিডের এই টানাপোড়েনের মধ্যেই আলোচনায় আসে আরও একটি নাম, রিকার্ডো কাকা, ব্রাজিলের এক সময়কার মাঝমাঠের কাণ্ডারি। এসি মিলান, রিয়াল মাদ্রিদে কার্লোর অধীনেও খেলার অভিজ্ঞতা আছে তার। সেই পুরানো যোগটাকেই সংযোগে পরিণত করার একটা চেষ্টা করে বিভিন্ন গণমাধ্যম। এবার সে আলোচনার পালে বাতাস দিলেন কাকা নিজেই। ব্রাজিলিয়ান ও গ্লোবোকে দেয়া এক সাক্ষাৎকারে সরাসরি সেলেসাও কোচিং প্যানেলে যোগ দিতে নিজের আগ্রহের কথা জানিয়েছেন কাকা। 3টি বিশ্বকাপ এবং 15 বছরের ফুটবল ক্যারিয়ারের অনেক উত্থান পতন যেমন দেখেছেন কাকা, তেমনি ক্লাব পর্যায়ে জিতেছেন অসংখ্য শিরোপা। তাই ট্রফি পাওয়া না পাওয়ার যে আক্ষেপ কিংবা আনন্দ, সবকিছুই জানা সাবেক এই মিডফিল্ডারের। ব্রাজিল দল যদি আমার অভিজ্ঞতা এবং ফুটবল জ্ঞান ব্যবহার করতে চায়, আমি প্রস্তুত। আমি আমার প্রফেশনাল ক্যারিয়ার শেষ করেছি 2017 সালে। এরপর কখনোই বসেছিলাম না। আমি স্পোর্টস বিজনেস নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি উয়েফার অধীনে স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্স করেছি এবং কোচিং কোর্সও শেষ করেছি ব্রাজিল কনফেডারেশনের অধীনে। প্রফেশনাল ফুটবল 15 বছরের অভিজ্ঞতা আছে আমার। আছে 3টা বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা। আমার মনে হয় আমি প্রস্তুত। এদিকে কাকা প্যানেলে আসবেন কি আসবেন না তা নিয়ে আলোচনা নয়। কার্লো অ্যানচেলত্তির ধ্যান জ্ঞান বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। ফিফার আইন অনুযায়ী ম্যাচে যাদের ডাকা হবে অন্তত 15 দিন আগে তাদের ক্লাবকে চিঠি দিতে হবে ফেডারেশনের পক্ষ থেকে। দায়িত্ব নেয়ার পর ম্যাচের আগে এতটা সময় না থাকায় এখনই সেই তালিকা করে ফেলেছেন ডন। সেটা তিনি পাঠিয়েও দিয়েছেন সিবিএফকে। ব্রাজিলিয়ান গণমাধ্যমে খবর, 50 জনের প্রাথমিক সে লিস্টে আছেন নেইমার জুনিয়র। যদিও ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরেই আছেন নেইমার, তবে সুস্থ হতে পারলে তিনি যে ব্রাজিল দলে থাকছেন তা ভালোভাবেই বোঝা যাচ্ছে কার্লোর আচরণে। নেইমার ছাড়াও স্থানীয় ক্লাব ফ্ল্যামেঙ্গোর 6 জনকে দলে রেখেছেন অ্যানচেলত্তি। মাদ্রিদে ব্রাজিলিয়ান সিলেকশন ডিরেক্টর এবং টেকনিক্যাল কোঅর্ডিনেটরদের সঙ্গে বসে এই তালিকা ঠিক করেছেন ডন কার্লো। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। ইউরোপা লিগের ফাইনালের জন্য পুরোপুরি প্রস্তুত বিলবাওয়ের সান মামেস স্টেডিয়াম। এরই মধ্যে ফাইনাল খেলতে বিলবাওয়ে পৌঁছেছে টটেনহ্যাম হটস্পার। আসতে শুরু করেছে দু ক্লাবের সমর্থকরাও। ম্যান ইউনাইটেড ও টটেনহ্যামের জন্য ইউএফা 30,000 টিকিট বরাদ্দ রাখলেও ধারণা করা হচ্ছে অন্তত 50,000 সমর্থক যাবেন বিলবাওয়ে। ফাইনালে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তায় নিয়োজিত থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর 3,000 সদস্য। চীনের দুঃখ বলা হতো হোয়াংহো নদীকে। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিক বিলবাওয়ের জন্য এবারের ইউরোপা লিগের ফাইনাল ঠিক যেন তাই। উত্তর স্পেনের শহর বিলবাও এবারের ইউরোপা লিগের ফাইনালের হোস্ট সিটি। অ্যাথলেটিক বিলবাওয়ের সমর্থকরা স্বপ্ন দেখছিলেন নিজেদের মাঠ সান মামেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে খেলবে তাদের প্রিয় ক্লাব, কিন্তু সেই স্বপ্ন ভেঙে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ফাইনাল আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিলবাও কর্তৃপক্ষ। ইপিএলের 16 ও 17 নম্বরে থাকা দুই ক্লাব মুখোমুখি হবে শিরোপার মঞ্চে। তবে নাম দুটো ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যাম বলেই জমজমাট লড়াইয়ের অপেক্ষা সবার। অল ইংলিশ ফাইনাল নিয়ে ব্রিটিশ গণমাধ্যমেও আলোচনাটা বেশি। ফাইনাল ম্যাচে ইউনাইটেড ও টটেনহ্যামের জন্য 30,000 টিকিট বরাদ্দ রেখেছে ইউএফা, কিন্তু ধারণা করা হচ্ছে এই ফাইনাল উপলক্ষে অন্তত 50,000 সমর্থক ইংল্যান্ড থেকে বিলবাও যাবেন, যার জন্য নিরাপত্তা নিয়ে বেশ সতর্ক সিটি কর্তৃপক্ষ। স্টেডিয়াম, ফ্যান জোন ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর 3,000 সদস্য নিয়োজিত থাকবেন। এরই মধ্যে দু ক্লাবের সমর্থকরা বিলবাওয়ে পা রাখা শুরু করেছেন। উত্তর স্পেনের শহরটির সৌন্দর্যে বিমোহিত অনেকেই। ফাইনাল সামনে রেখে টটেনহ্যাম হটস্পারের ফুটবলাররা পৌঁছে গেছেন বিলবাওয়ে। বিমানবন্দর থেকে হোটেল যাওয়ার পথে টিম বাসকে অভ্যর্থনা জানান স্পার্স সমর্থকরা। লিলি হোয়াইটসের জন্য এই ফাইনালটা বিশেষ। 17 বছর পর কোনো শিরোপা জয়ের সুযোগ এসেছে ক্লাবটির সামনে। আর ইউরোপিয়ান ট্রফির স্বাদ তো ভুলেই গেছে নর্থ লন্ডনের ক্লাবটা। সবশেষ 1984 সালে ইউরোপা লিগ জিতেছিল স্পার্স। তাই সমর্থকরাও বেশ রোমাঞ্চিত ফাইনাল ঘিরে। এটা টটেনহ্যামের জন্য বিশেষ একটা মুহূর্ত। সবার মাঝেই বেশ রোমাঞ্চ কাজ করছে। আমরাও এখানে এসে বেশ উপভোগ করছি। দারুণ পরিবেশ। শহরের বিভিন্ন জায়গা থেকে সবাই এখানে আসছে। আমার ভালো লাগছে। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য এই ফাইনালটা বিশেষ। চলতি মৌসুমে ইউরোপের 3 ক্লাব প্রতিযোগিতায় একমাত্র অপরাজিত তারাই। ইপিএলে বাজে মৌসুম পার করা রেড ডেভিলরা এই ফাইনাল জিতে জায়গা নিশ্চিত করতে চায় আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে। যদিও কাজটা সহজ হবে না মোটেও, কারণ এ মৌসুমে মুখোমুখি 3 দেখায় টটেনহ্যামের কাছে হেরেছে ম্যান ইউনাইটেড।
সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ফিফা কংগ্রেস থেকে সুখবর নিয়ে ফিরলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। বাংলাদেশে আসবেন প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো, দিয়েছেন সহযোগিতা বাড়ানোর আশ্বাস। বিসিবির প্রস্তাবে রাজি পিসিবি। দুবাইয়ে ফারুক মহসিন বৈঠক। 5 টি-20-র বদলে হবে 3 ম্যাচ। মন্ত্রণালয়ের পরামর্শ উপেক্ষা করে খেলা লাহোরে। এবং পিএসএল খেলার উত্তেজনায় বাসায় পাসপোর্ট রেখেই বিমানবন্দরে মিরাজ। বিব্রতকর 40 মিনিট পর হাতে পেলেন ডকুমেন্ট। সাকিবের সঙ্গে খেলতে মুখিয়ে টাইগার অলরাউন্ডার। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।